নমস্কার বন্ধুরা, আমি সোমশুভ্র, আমি চৈতালি। আমরা দুজন মিলে হচ্ছি অহনা। তোমরা সকলেই জানো, যারা অহনাকে কম বেশি চেনো তারা প্রত্যেকে জানো যে আমাদের যৌথ প্রয়াস, যৌথ উদ্যোগ হচ্ছে অহনা, অহনা ডিজাইনার স্টুডিও। অহনা কি, অহনা কেন, অহনা কবে থেকে, এই সমস্ত নিয়ে আগে একটা ভিডিও আমাদের হয়ে গেছে। আমাদের কথা ছিল যে আমরা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু তোমাদের কাছে নিয়ে আসব, কিন্তু আমি একটি দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ায় আমি বেশ কিছুদিন সেই কাজটি থেকে বিরত থেকেছি। এমনি এর মধ্যে কাজকর্ম চলছে, আমি যতটা পেরেছি সেই কাজগুলো এসেছে, সেই কাজগুলো আমার যে হেল্পিং হ্যান্ড যারা আছেন, টেলারিং বন্ধুরা আছেন, আরই কাজ করেন যারা, তাদেরকে আমি আমার মতন বুঝিয়ে দিয়েছি। পুজো, তারপরে বিয়ের বাড়ির কাজ চলছে, কিন্তু খুব জোর কদমে চলছে, জোর কদমে চলছে, মানে ঈশ্বরের, ঠাকুরের অশেষ কৃপায় এবং তোমাদের শুভেচ্ছায় অহনা কিন্তু খালি থাকে না, সেটা আমরা বলতে পারি। এবং আমরা কৃতজ্ঞ চিত্তে, এটা অহংকার নয়, এটা আমাদের কৃতজ্ঞতা তোমাদের সকলের প্রতি, যে তোমাদের শুভেচ্ছায়, তোমাদের ভালোবাসায় এবং সেই পরম করুণাময় ঈশ্বরের করুণায় অহনা কিন্তু খালি থাকে না, অহনার মধ্যে কাজ চলতেই থাকে। আরেকটি কথা একটুখানি তোমাদেরকে আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য শুধু, সেটি হচ্ছে যে অহনা তে এলেই রেডিমেড জিনিস পাওয়া যায়, এটা কিন্তু ঠিক না, মানে এটা কিন্তু নয়। এটা আমরা বারবার বলি যে আমরা কিন্তু এক্সক্লুসিভ জিনিসে বিশ্বাস করি, মানে একেবারে তোমার জন্য নির্মিত হবে একটি জিনিস। প্রত্যেকবারই সবসময় প্রত্যেক বন্ধুদের বলি যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এসো এবং একটু হাতে সময় রেখো, কারণ আমাদের যারা পেট্রনস তাদের সঙ্গে কথা বলে অনেকটা ডিসকাশন লাগে, 2-3 ঘন্টাও লেগে যায়, এবং সেই ডিসকাশনের মধ্যে দিয়ে একটা জামার নির্মাণের সূত্রপাত হয়। আমরা তারপরে তাদের রুচি বুঝে, তাদের যা যা তাদের রিকোয়ারমেন্টস, সেগুলোকে মাথায় রেখে, তাদের পার্সোনালিটিটাকে কনসিডার করে, সমস্ত কিছুকে, এভরিথিং পুট টুগেদার, আমরা সমস্তগুলোকে একসঙ্গে করে আমরা কিন্তু একটি পোশাকের নির্মাণ করি। শুনতে খুব মানে সহজ লাগলো একটা জামা, তো সেরকম কিন্তু নয়, একদমই নয়, সেই এক্সপিরিয়েন্সটা একদমই সেরকম নয়। তোমরা কখনো এলে বা যারা এসেছো তারা বুঝতে পারবে যে এখানে আমাদের পেট্রনসরা, আমাদের ক্লায়েন্টসরা অনেকটা দে আর মোর লাইক আওয়ার ফ্রেন্ডস। তারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, কথা বলে, তারপরে কিন্তু সেই পোশাকটা আমরা তৈরি করি। আর মোটামুটি আমাদের কিন্তু সময় লাগে, আমাদের 1 মাস তো লাগেই। দুর্গাপুজো এসে যাচ্ছে, তার জন্য আমরা এমনি কিন্তু আমাদের মোটামুটি আওয়ার হ্যান্ডস আর ফুল। তবু এখনো যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা আমাদেরকে দিয়ে কিছু তোমাদের মতো করাতে চাও, তাহলে কিন্তু তোমরা করাতে পারো। তাহলে এই সময়তেই যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া থাকবে যে নম্বরটি, সেই নম্বরটিতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমরা ডাইরেক্ট কলস রিসিভ করি না, আননোন নাম্বারস থেকে। তোমাদেরকে আগের পর্বে বলেছি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলো যে আমি এই সংক্রান্ত বিষয়ে একটু কল করব, তাহলে আমরা সেইখান থেকে তোমাদের নাম্বারটাকে সেভ করে নিই। কারণ আমরা দুজনেই অন্যান্য কাজের সঙ্গে যুক্তও আছি, সেই ব্যস্ততার দরুন সবসময় কল আমরা রিসিভ করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদেরকেও সাবধান করেছিলাম যে আননোন নাম্বারস থেকে আজকের যুগে ডোন্ট টেক কলস। অনেক ক্ষেত্রে হয় কি যে দূরে যারা থাকেন বা যারা বোঝেন না ডিজাইনার ওয়্যারটা অ্যাকচুয়াল কি, অনেক সময় অনেক বন্ধুরা, দোষ নেই তাদের, কনফিউজড হয়ে যান ভীষণভাবে। আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা যদি আমাদের উপর নির্ভর করেন, আমার মনে হয় তাদেরকে নতুন সাজে আমরা সাজিয়ে দিতে চেষ্টা করি। এবং যারা যারা আমাদেরকে পুরোটাই ছেড়ে দিয়েছেন,
দুজনকে বিশ্বাস করে তারা কিন্তু হাসি মুখে গেছেন। কালার দেখে, কাজ দেখে যতক্ষণ না সেই মানুষটা, যে কোনো মানুষ গায়ে পড়ছেন, ততক্ষণ তার সেটা বোঝা যায় না তাকে কিরকম লাগবে। অনেক ক্ষেত্রে হয় দাদা বা দিদি বুঝতে পারছি না, অনেকটা সময় নিয়ে ফেলেন তারা। সেক্ষেত্রে বলবো যে আমাদের কাজ দেখো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, বিশ্বাস করো, হাসি মুখে ফেরত যাবে। দীর্ঘ বছর ধরে কাজ করছি, সেই একটা অভিজ্ঞতা বলতে পারো। অহনার জন্ম হয়তো 2014, কিন্তু ডিজাইনার হিসেবে আমার আমি শুরু করে দিয়েছি কাজ, সকলকেই বলি, 1995। তো সেই সময় থেকে করে আসছি, তো আমাদের তো একটা অভিজ্ঞতা হয়েছে কাকে কোনটাতে ভালো লাগতে পারে বা কেমন হয়। তো বিশ্বাস করতে পারো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। অনেক ক্ষেত্রে হয় ছবি দিয়ে দেন, তো ছবিতে যে মানুষটাকে যে পোশাকে তাকে তার যেরকম লেগেছে, যে বন্ধুটি আসবেন তাকে হয়তো সেটা লাগবে না। এক্স্যাক্টলি, এটা একটা ভীষণ, মডেলরা কিন্তু মডেলদের মতো তারা ওইভাবে গ্রুমড, তারা সেইভাবে শোকেস করে আমাদের ক্রিয়েশনস গুলোকে, কিন্তু আমাদের যারা পেট্রনস বা আমাদের যারা ক্লায়েন্টস তারা কিন্তু দে আর নর্মাল পিপল। হ্যাঁ, মডেলসও আছে, কিন্তু মডেল ছাড়াও সাধারণ মানুষ তো আছে, তারাই তো পড়েন মোস্টলি। তো তাদেরকে তো তাদের চেহারা মডেলকে দেখতে একরকম লাগছে, এবং সেটা ফটোশপ করা থাকে অনেক ক্ষেত্রে, সেটা খুব সুন্দরভাবে এয়ার ব্রাশড করা থাকে। তো সেই ইমেজটাকে দেখে কখনো কিন্তু বিচার করো না যে এইটাই আমি ঠিক এক্স্যাক্টলি আই উইল লুক দ্য সেম, এটা কিন্তু হয় না। কাজে তোমাদেরকে কিসে ভাল লাগবে বা আমাদেরকে কিসে ভাল লাগবে, এটা আমরা ঠিক মতো বুঝে টুঝে, কারণ আমাদের যখন ফ্যাশন শো হয়, শুধু আমাদের কেন, আমি সারা পৃথিবীর ফ্যাশন শোর কথা বলছি, ফ্রান্সের কথা বলছি, যেখান থেকে আমরা অনুপ্রাণিত হই ফ্যাশন শোর ব্যাপারে। তো সেখানে প্রথম যে ড্রেসগুলো আমরা দেখি, অনেকের কাছে এটা হাস্যকর, আমরা যখন কাজে ঢুকছি করছি, পরে যখন আমরা শিখি, আমাদের দিদিমণির কাছেও আমরা শিখেছি, বলে না এইগুলো জাস্ট একটা আইডিয়া যে নতুন আমরা কি লঞ্চ করতে পারি এবং কতটা এক্সপেরিমেন্টাল হওয়া যায় সেটা দেখানোর জন্যই কিন্তু ফ্যাশন শো। ওইগুলো কিন্তু সরাসরি আম জনতার কাছে কিন্তু হাতে পৌঁছায় না, ওইগুলো কিন্তু পড়া হয় না। কাপড়, টেক্সচার, সেলাই, কালার কম্বিনেশন, প্রত্যেক বছর কালার থিম চেঞ্জ হয়ে যায়, এর ওপর কিন্তু ফ্যাশন শোটা হয়। তো অনেক কথা হয়ে গেছে, এবারে আমি চলে আসছি যে আমরা কি ধরনের জিনিসপত্র করি। কিছু টেমপ্লেটস তোমরা দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে ব্যাপারটা কি রকম হয়। প্রথমে দেখাচ্ছি আমি যেটা পরে আছি, এটা দেখো আমি যেটা পরে আছি, আমি তোমাদের সামনে এসে দেখছি, ইচ্ছে করে কিন্তু পেছনটাকে ব্লার করে রেখেছি আমি, তোমাদের অন্য ডিস্ট্রাকশনস যাতে না হয় সেই জন্য। অনেক অনেক কালার, অনেক কিছু জিনিস পেছনে আছে, তোমাদের যাতে ডিস্ট্রাকশন না হয় তাই এটাকে ব্লারি করা আছে। এই দেখো এখানে এটা কিন্তু সেই কাঁথা স্টিচ যেটাকে বলা হয়, যেটাকে আমরা কাঁথা স্টিচ বলি, সবসময় কাঁথা কিন্তু ব্যবহার হয় না। এই ছোট্ট ছোট্ট যেগুলো ভরা আছে এখানে কাঁথার ব্যবহার আছে, বাকিটা কিন্তু অন্য সেলাই যায়। এখানে আমরা কখনো ডাল স্টিচ দিই, কখনো চেন দিই, কখনো হেরিং বোন দিই, কিন্তু ওভারঅল সবাই কাঁথা স্টিচ বলে পরিচিত। এবং এখানে দেখো আমার এই একদম কালো জমির ওপরে এখানে একটি বাবু ঘোড়ায় চড়ে যাচ্ছেন। আমরা আগেই বলেছি যে আমরা কিন্তু বাংলার কাজ আমরা সাধারণত করে থাকি, সেই জন্য যেটি আমি পরে আছি, এটি অবশ্য আমার নিজের ব্যবহারের জন্য, সেই জন্য আমি পরে আছি। এইরকম ভাবে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এবারে এইখানে এরকম হাতে, একদিকের হাতে এরকম ছোট্ট মোটিভ আছে, যেহেতু একদিকের বুকটা হেভি ওয়ার্ক, কাজে এই হাতে আমি কিছু রাখিনি, এই হাতে রেখেছি। যে এই যে আমি যে পোশাকটা পরে আছি, সেই পোশাকটার পিঠে একটা ছোট্ট মোটিভ রয়েছে, এবং দ্যাট ইজ ভেরি সিম্পল, কারণ এই দিকটা যেহেতু খুব হেভি, কাজেই পিঠের কাজটা আমার খুব সিম্পলে আমি রেখেছি। এটা কিন্তু আমাদের সিগনেচার স্টাইল বলতে পারো, এটা আমরা দিয়ে থাকি।
কোনটাকেও সিগনেচার স্টাইল বললো না পিঠের কাছে কাজ, পিঠের কাছে একটা ছোট্ট কাজ। আবার অনেক সময়তে হয় জানো তো, খুব ড্রামাটিক যদি করতে চাও কোনো জামাকে, জামার সামনেটা কিছুটা ট্রেডিশনাল রাখলে, মানে ধরো এই জায়গাটুকু যেরকম কাজ, হাতের কাছে কাজ যেরকম হয় সাধারণত পাঞ্জাবি, পিঠের দিকটাতে একটা বেশ জমকালো মোটিভ রইল, ওটা খুব ড্রামাটিক। মানে সামনে যখন কেউ তোমাকে কথা বলবে তোমার সঙ্গে, দেখবে এটা একটা সাদামাটা পাঞ্জাবি, মোটামুটি একটা পাঞ্জাবি পরে আছে, নর্মাল একটা পাঞ্জাবি পরে আছে, কিন্তু যেই সে পিঠটা ঘুরলো সেখানে কিন্তু একটা নাটক আছে, ওখানে একটা ড্রামা আছে। কাজেই এই যে নিজের মতো করে গড়ে নেওয়ার যে স্বাধীনতাটা, যে ফ্রিডমটা পেট্রনদের বা ক্লায়েন্টের কাছে থাকে, সেইটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু আমি এটা করেছি মানে এটাই তোমাকে পড়তে হবে, এই ডিকটেটরশিপটা কিন্তু আমরা সাধারণত করি না। আমরা নিজেদের ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে। ইউ ক্যান অলওয়েজ চুজ ইয়োর ওন ডিজাইন ফ্রম দ্য টেমপ্লেটস দ্যাট উই অফার ইউ। যে আমাদের যেরকম যেরকম ধরনের জিনিসপত্র আছে তার স্যাম্পলসগুলো দেখে নাও, এইবারে সেগুলোকে ভেঙে চুড়ে এটার বুকের মতো, ওটার হাতের মতো, ওটার পিঠের মতো, এরকম করে কিছু একটা নিজের মতো করে কনস্ট্রাক্ট করে নেওয়া যায়। এবারে তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি যে আমরা বিশেষ করে যে কাজগুলো করি, এটা যেমন দেখলে একটা প্লেন এমব্রয়ডারির উপর অন কটন সিল্ক, আমি যে মেটেরিয়ালটা পরে আছি দ্যাট ইজ কটন সিল্ক, তার মধ্যে এটা হ্যান্ড এমব্রয়ডার্ড এবং নর্মাল এমব্রয়ডারি যেটাকে আমরা কাঁথা স্টিচ বলি, বাট ইট ইজ নট নকশি কাঁথা, পুরোটা কিন্তু নকশি কাঁথা নয়, এটার মধ্যে অনেক রকম অন্য হেরিং বোন, তারপরে তোমার কি বলে ফ্রেঞ্চ নটস, আরো অনেক চেন, এরকম অনেক রকম সেলাই, মিলানো মিশানো সেলাই, হ্যাঁ মিলানো মিশানো সেলাই থাকে। ওভারঅল লোকে বোঝে কাঁথা স্টিচ, কাঁথা স্টিচটা প্রচলিত ব্যাপার, কিন্তু কাঁথা স্টিচটা সবটাই কিন্তু কাঁথা স্টিচে হয় না। এইটা যেমন এক ধরনের জিনিস দেখলে। এবারে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো আমরা ধরো বিয়ের জন্য বা উৎসবের জন্য, আমাদের কিন্তু দুর্গাপুজোতে এখন এই ধরনের কাজ চলছে। এখন যেই ধুতিটা আমরা দেখাবো সেই ধুতিটা কিন্তু সিল্কের ধুতি। এটার কালারটা এখানে কতটা তোমার ঠিক বুঝতে পারছো জানি না, এটা একটু ব্রোঞ্জ, একটু ব্রিক, একটু টেরাকোটা টাইপের এটার কালার। এটাতে একটা পাড় বসানো আছে, একটা বেশ অ্যান্টিক জরির মতো, এবং তার মধ্যে এই মোটিভগুলো যাচ্ছে। এই যে তোমার ভিনটেজ কার আছে, এরকম একটা ধরো বাড়ির মতো মোটিভ আছে, এটা যাচ্ছে পাড়ে, কিন্তু সামনের দিকের পাড় যেটায় কুচি থাকবে সেইটা কিন্তু অন্যরকম। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? দেখো এখানে আমি কি করার চেষ্টা করেছি তোমাদেরকে বলি। এই দেখো, ধরো একটা প্যানেল নিয়ে তোমাদেরকে বলি, এখানে দেখো ভিনটেজ কার আছে, একটা ম্যানশন আছে, ক্লাউডস আছে, ওপরে একটা ওপরে ঘুড়ি উড়ছে দেখতে পাচ্ছ, গাছ আছে, এই সমস্ত কিছু কিন্তু আমি এঁকে দিয়েছি। তারপরে যারা আমাদের শিল্পীরা আছেন আরি কাজের, তারা সেইটার উপরে এমব্রয়ডারিটা করেছেন। এবং এইটার মধ্যে দিয়ে আমরা আগের বার বলেছিলাম যে আমরা কিন্তু বাবু কালচার বা পুরোনো দিনের যে একটা কলকাতার ফ্লেভারটাকে ধরার চেষ্টা করেছি। আমরা পুরোনো দিনের যে সফিস্টিকেশনটা ছিল, পুরোনো দিনে বাঙালি জীবন অনেক সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক ছিল বন্ধুরা, আজ নেই, খুব দুঃখের সঙ্গে বলছি। তখনকার দিনে সকলের একটা ইন্ডিভিজুয়াল স্টাইল ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় কালো জোব্বা, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের গলায় জড়ানো ধুতির খোঁট, বিবেকানন্দর পাগড়ি, তারপরে পাগড়ি এবং পিরানের মতো যে তিনি গেরুয়া বস্ত্রটি পরতেন, এবং পাগড়িরও বিভিন্ন টাইপ আছে, রামমোহনের যে পাগড়ি যেগুলোকে সামলা বলে, তাদের প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, আলাদা আলাদা তাদের স্টাইল ছিল সাজ পোশাকে। আমরা এক নামে বললেই তাদের পোশাক সমেত তাকে চিনতে পারি। এখন কিন্তু সেটা একেবারেই নেই।
খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে আমাদের মতো সাধারণ মানুষ কারোর নিজস্ব স্টাইল নেই, ভেরি সরি টু সে। এবং বেশিরভাগ মানুষ যারা কিনা অভিনয় জগৎ বা মনোরঞ্জন জগতে আছেন তারাও স্টাইলিস্টের ওপর ডিপেন্ড করেন, নিজেদের নিজস্ব কোনো স্টাইল নেই। আগে যেরকম উত্তম কুমারের একটা নিজস্ব ধুতি পাঞ্জাবির স্টাইল ছিল, আজকে সেই স্টাইল মোটেই নেই, হুইচ ইজ ভেরি স্যাড। মানে বাঙালিরা নিজেদের ঐতিহ্য স্টাইল পুরো হারিয়ে ফেলেছে। আমরা সব সময় একটা জিনিস বলি, ফ্যাশন ট্রেন্ড ফলো না করে ক্রিয়েট ইওর ওন স্টাইল। তোমার নিজস্ব যাতে একটা সাজ পোশাক থাকে, যে তোমার নাম করলেই যেন মানুষ তোমার ওই সাজটা সমেত তোমাকে মনে করতে পারে। মেয়েদের যাও বা আছে, ছেলেদের মোটেই নেই। এই যে এই রকম ভাবে সামনের কুচিটা আসবে, ঠিক আছে? আর ওই যে সরু পাটটা দেখালাম ওটা চলে যাবে পেছন দিকে কোঁচাতে। তো এইটা একটা, এইটাতে কি আমরা কেন এটাকে তোমাদেরকে বলি যে এটা হচ্ছে শুধু তো একটা ধুতিতে না, ধুতির মধ্যে একটা ন্যারেশন আছে, একটা গল্প আছে। মানে এই ধুতিটা পরলে বা দেখলেই তোমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে, একটা পুরনো কলকাতার গল্প, তখনকার দিনের ম্যানশন, ঘুড়ি উড়ানো, ভিনটেজ কার, এগুলো একটা ইতিহাস। এগুলো ইতিহাস, যেন তুমি তোমারই একটা পিস অফ কলকাতা তুমি নিজের জামার মধ্যে যেন তুমি তুলে রাখলে। এরকম ভাবে কুচিটা যাবে সামনে, যত দূর তোমার কুচি যাবে তত দূর কিন্তু এই ভারী কাজটা থাকবে, এই ভারী কাজটা যাবে। এরপর থেকে এই জায়গাটা চলে যাচ্ছে পিছন দিকে ঘুরে, যেটাতে হালকা, একটু হালকা, কিন্তু সামনে যত অবধি তোমার কুচি যাবে এই ভারী কাজটা কিন্তু তোমার চলবে। এবং এগুলো সমস্ত হাতে করা, সেটা তোমরা বুঝতে পারবে যে এখানে না একটু খিঁচ পড়ে, হাতে কাজ করলে একটু কোথাও একটু টান পড়ে কাপড়ে, পেছন দিকে কোনো পেপার সেটা দেখলে বুঝতে পারবে। একটা ফল লাগানো আছে যাতে তোমাদের এই সামনে দেখবে এটা পুরো হ্যান্ড আরি, হ্যান্ডের কাজ। পিছন দিক দেখলে সবসময় বোঝা যায়, সবসময় ব্যাকটা দেখলে বোঝা যায় যে এটা হ্যান্ডের কাজ। এটা হচ্ছে কোনো সময় নিখুঁত হবে না, হ্যাঁ, একটু অসমান, একটু ইমপারফেকশনস, এবং সেটাই কিন্তু দ্যাট মেক্স ইট মোর বিউটিফুল। ওপর দিকটাতেও আমরা এরকম একটা ফলের মতো দিয়ে তোমাদেরকে আটকে দিয়েছি, যাতে এখানে কোথাও সুতো ফেসে না যায়, কোনো জায়গাতে ছিঁড়ে না যায়। জিনিসগুলো খুব দামি কাজ, তো দামি কাজ, সেই জন্য যত্ন করে করা। এবং দেখতে পাচ্ছ একটুখানি ঝিলিক মারছে, ছোট্ট ছোট্ট সিকুইন আছে, সেই সিকুইনের কাজ। এবং এটা আর একটা কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা খুব খারাপ লাগে শুনতে। আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি যে তারা না রীতিমতো মেয়েদের কাজ করেন না, মানে একদম যেন সে একদম কি বলবো ক্রিঞ্জ করছেন কেউ কেউ, যে মেয়েদের কাজ নেই, ছেলেদের কাজ। মেয়েরা তো ধুতি পাঞ্জাবিও পরছে বাবা, আর ছেলেদেরকে ব্রাত্য করার কি আছে আমি তো এটা বুঝতে পারি না। আমি যখন মহিলারা খুব সেজে গুজে একটা কোথাও যাবেন, আর তার পাশে একটা চেক শার্ট আর ট্রাউজার পরে ঠিক অফিস পাড়ার মতো একটা পোশাক পরে তার স্বামী বা তার বাবা কি তার ভাই যাবে, বা কোনো রকমে একটু আমজাম দেওয়া একটা মানে বাজার চলতি একটা পাঞ্জাবি পরে সে যাবে, তাতে মেয়েদের মান বাড়ে বুঝি, নাকি অন্যরকম বার্তা যায় যে আমার পেছনেই সমস্তটা খরচ হয়, আর যারা আমার পুরুষ কাউন্টার পার্টরা রয়েছে তাদের বিশেষ। আমি এইটা খুব শুনি, আমার স্বামী তো পড়তেই চায় না, আমার ছেলে তো পড়েই না, একদিনে কেউ পড়ে না। আমিও মানে সেজে গুজে কিন্তু কেউ জন্মাইনি। এই টেস্টটা ডেভেলপ করাতে হয়, এবং এই এস্থেটিকটা ডেভেলপ করায় ফ্যামিলি। ভালো ভালো জিনিস পরিয়ে দেখো না তারা পড়ে কি না পড়ে। এটা তো একটা ফ্যামিলি প্রেস্টিজও বটে। তুমি যখন রিপ্রেজেন্ট করছো কোথাও নিজের ফ্যামিলিকে, প্রপারলি গ্রুমড হয়ে যাবে সবাই। ছেলেরা কি মানুষ নয়? ছেলেদের কি কোনো সৌষ্ঠব নেই? ছেলেদের কি কোনো এস্থেটিক্স নেই? পুরুষদের কাজ কেন করতে পারবে না?
এবং আজকে একজন পুরুষ তাঁতি যদি সুন্দর করে মেয়েদের শাড়ি ডিজাইন করে তারা ঠিক করে দেয়, মেয়েদের ফ্যাশন বেশিরভাগ পুরুষরা ঠিক করেন, তো সেরকম একজন মহিলা কেন একজন পুরুষের পোশাক সুন্দর করে ডিজাইন করতে পারেন না? আমাদের পুরুষ পোশাকের ডিজাইনিং এর পথিকৃৎ হচ্ছেন আমাদের সর্পরিদি। তিনি তো প্রথম দেখিয়ে দিয়েছিলেন যে কত সুন্দর করে একজন পুরুষকে সাজানো যায়। কিন্তু এই কথাটা এত বছর পরেও না আমাদেরকে শুনতে হয়, যেটা খুব ইরিটেটিং। এটা প্লিজ এই কথাগুলোকে মাথার থেকে বার করে দেওয়াটা উচিত। দিস ইজ রুড। আর এটা খুব শো করে, বৈষম্যটা খুব বাজেভাবে শো করে যে আমি একাই সাজি কিন্তু আমার স্বামী আমার পুত্র তাদেরকে আমি যথেষ্ট নজর দিই না। আমরা যেরকম বউয়েদের জন্য, আমি তো পছন্দ করে নিয়ে আসি আমার স্ত্রীর জন্য জিনিস, তো কেন ছেলেরা বোঝে নাটা খুব বাজে কনসেপ্ট। সব বোঝে, সারা পৃথিবীর এক্সপোজার আছে ছেলেদের কাছে, ইন্টারনেট আছে, মিলানে কি হচ্ছে, ফ্রান্সে কি হচ্ছে, জার্মানিতে কি পড়ছে, ইউএসএ তে কি ট্রেন্ড, সবাই সব জানে। ছেলেরা অনেক সময় নিজেদের পেছনে ইনভেস্ট করতে চায় না, যে আমরা তো অফিসিয়াল কাজটাই বেশি করি, ঠিক আছে আমাদেরটা বাদ দাও। এটা একটা নিজেকে ডিপ্রাইভ করা। আমার প্রায় 52 বছর বয়স, আমি দেখেই বলছি ছেলেরা সব বোঝে, সব জানে কোথায় কি ফ্যাশন হচ্ছে, কিন্তু নিজেদের বেলায় খরচ করতে কুণ্ঠিত হয়। মেকআপ আর্টিস্টগুলো বেশিরভাগ ছেলেরাই আছে, একদম সমস্ত, এবং আর্টিজানসরা দে আর মোস্টলি মেল। তাহলে যখন এটাও কিন্তু খুব মেল সেন্ট্রিক ইন্ডাস্ট্রি, ভালো বলো খারাপ বলো যাই বলো, এটা বেশিরভাগ কারিগর কিন্তু পুরুষ, বিশেষ করে টেইলার মাস্টার্স যারা বেশিরভাগই পুরুষ। তারা কিন্তু পুরুষই হন, তারা কিন্তু অনেক নিপুণ হাতে নিখুঁত ভাবে কিন্তু তারা মহিলাদের পোশাকও বানান, পুরুষদের পোশাকও বানান। এবারে যখন তারা তৈরি করছেন তাদের কতটা এস্থেটিক সেন্স আছে যে তারা এটাকে সুন্দর করে তৈরি করছেন। এটা আমার খুব রাগ লেগেছে কয়েক জায়গা থেকে এরকম ফিডব্যাক শুনে। আই এম সো অ্যাংরি অ্যাবাউট ইট অ্যান্ড ফ্রাস্ট্রেটেড টু, যে এরকম কেন? তোমার আগেকার দিনে সমস্ত, আমি যেই তোমাদের একটু আগে সাহিত্যিক মহামানব যাদের নাম বলছিলাম, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল স্টাইল ছিল। এখন কোন ছেলেকে তার পোশাক দিয়ে চেনা যায়? খুব হাতে গোনা কয়েকজন আছেন যাদেরকে সেইভাবে চেনা যায়, আর তাদের নিজস্ব পার্সোনাল কোনো স্টাইল গড়ে ওঠেনি। এবং সেটাকে এনকারেজ করাও হচ্ছে বাড়ির থেকে, যে না ঠিক আছে যা এরকম আছে সেরকমই থাক, কোন রকমে একটা আমজাম কাঁঠালালা কিছু একটা জামা পরিয়ে দাও। আর একটাও দুঃখের বিষয়, কারণ আমাদের কাছে অনেকেই তো ক্লায়েন্ট আসেন, পুরুষ বিভাগে কাজ করি যখন আমরা, মহিলাদেরও করি অন রিকোয়েস্ট, আগেও বলেছি। সেখানে নিজের মা কিন্তু পুত্রবধূর জন্য দামি বেনারসি চুজ করে দিচ্ছেন, সেখানে ছেলে নিজের পয়সায় ধুতি কিনতে এসছে বা ধুতি বানাতে এসছে আমাদের কাছে, কিনতে কথাটা বলবো না, নিজের মতন, সেখানে মাও কিন্তু বারণ করছেন। হ্যাঁ, এরকমও দেখেছি যে যেখানে কিন্তু কষ্ট, একটা বউয়ের অত সোনার গয়না, বেনারসি, ভেল, ব্লাউজ, অত মেকআপ, চিন্তা করো একটা ব্রাইডকে সাজাতে কত লক্ষ টাকা খরচ হয়, কিন্তু ছেলের বেলাতে ধুতি আর পাঞ্জাবি মিলিয়ে কোন রকমে একটা পরিয়ে দিলাম, একটা সোলার টোপর পরিয়ে দিলাম, যা বিয়ে করে চলে আয়। এবং যত বিয়ে বাড়িতে গিফট আসে, গিফটগুলো কিন্তু মেয়েদের কাছেই আসে। কজন ছেলেকে গিফট দেয় গো? কাজে কখনো এই জিনিস, যদি সত্যি ইকুয়ালিটি বলো, যদি ইকুয়ালিটি চাও, যে জেন্ডারে কোনো কনফ্লিক্ট থাকবে না, শ্রদ্ধা করলে শ্রদ্ধা ফেরত পাওয়া যায়, এটা কিন্তু আমি বলবো। আমি আমার সমস্ত যত বোনেরা দিদিরা যারা শুনছো সবাইকে বলছি, এবং একটু রেগেই বলছি, কিন্তু আমি একটু বকে দিচ্ছি। আমি অপরচুনিটিটা খুঁজছিলাম যে আমি একটু বকে দেব মানুষকে এই ব্যাপারটাতে। যদি ইকুয়ালিটি চাও, আজকে ধুতি পাঞ্জাবি পর্যন্ত মেয়েরা পরে নিচ্ছে কুচি দিয়ে। আমাদের টালিগঞ্জের বেশ কিছু অ্যাক্ট্রেস কুচি দিয়ে ধুতি যেরকম ভাবে ছেলেরা পরে উইথ পাঞ্জাবি তারা পরে নিচ্ছে।
আপোষ করে পড়তে চান, তাদেরকে এত কটু কথা সমাজ থেকে শুনতে হয়, বাড়ি থেকে, সমাজ থেকে, বন্ধু বান্ধব থেকে, যে তারা একটু ভীতিপ্রদ থাকেন আর কি। সিরিয়ালে রামায়ণ মহাভারতে ছেলেদের এত বড় বড় দুল, গলায় এত এত হার, হাতে বাজুবন্ধ, বালা, মাথায় মুকুট, লাল নীল হলুদ সবুজ ধুতি, তখন তো মনে হয় না যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ বা পঞ্চপাণ্ডব এদের একই রূপ। তাহলে এখনকার ছেলেরা যদি নিজেদেরকে গ্রুম করতে চায় উইথ অর্নামেন্টস এন্ড অল, তাহলে চোখ কপালে উঠছে কেন? আমরা 5000 ছিল, আমরা 7000 ছিল, 7500 বছর পুরনো রামায়ণ, 5000 বছর পুরনো মহাভারত, তখনকার যদি ড্রেসিং সেন্সের মধ্যে সেই ইলাবোরেট ড্রেসিংটা থাকে, ক্যালেন্ডার আর্টে যদি সেটা সেলিব্রেটেড হয়, তাহলে যখন এখন কেউ পোশাক পরতে চায় কেন এরকম ভুরু উঁচু উঁচু হয়ে যায় বলতো? যে তার পৌরুষ নিয়ে একেবারে কটাক্ষ, নানান রকম কথাবার্তা, বেশ করেছে সে পড়েছে, তার ভাল লেগেছে সে পড়েছে, সে বোল্ড, সে তার পুরনো কালচারটাকে এমব্রেস করেছে। কাজেই নেভার টক এগেইনস্ট দিস। তোমার নিজের ভালো লাগে কি মন্দ লাগে, কিপ ইট টু ইয়োরসেলফ। কখনো এটা কাউকে এই কারণে না ভয় পেয়ে ছেলেরা পড়তে চায় না অনেক সময়। তাও বলবো আজকাল নতুন যুগের নতুন ছেলেরা অনেক সাহসী হয়েছে, তারা পড়ছে। নইলে আমাদের কি করে, আমরা বলছি না আওয়ার হ্যান্ডস আর ফুল, নইলে আমরা কি করে বলতে পারছি? এবং সেটা আমরা দুজনেই কৃতজ্ঞতা জানাবো সর্বরী। একদম আমাদের শ্রদ্ধেয়া স্বর্গীয়া সর্বরী দত্ত, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে কি করে একটা কালারিং ধুতি কিন্তু উনি আবার ইন্ট্রোডিউস করেছেন। কালারিং ধুতি আমাদের আগেও ছিল, কালার ধুতি আমাদের মাইথোলজি যদি পড়াশোনা করো জানবে সব ছিল। আমাদের পীতাম্বর শ্রীকৃষ্ণ লাল রঙের ধুতি পরে তান্ত্রিকদের ক্রিয়া হয়, তো কেন? মানে ধুতির কালার দেখে বোঝা যায় যে কে কি করতো না করতো। যাই হোক, তোমাদেরকে অনেক বকে দিয়েছি, কিন্তু বকাটা দরকার ছিল, এবং দরকার হলে আমি বারবার করে ভিডিও করে বকবো। এটাই মানে এটা নয় যে আমি এদের কাজ করি না, অন রিকোয়েস্ট আমার এখনই কাজ আছে, এখনই আমাদের মেয়েদের কাজ চলছে, এবং এর আগেও আমরা করেছি, ছবি দিয়েছি, করছি তো। কিন্তু কখনো এই কিছু কিছু ভ্রান্ত ধারণা, মিথ গুলোকে চেঞ্জ করার খুব দরকার ছিল। তাই আমি মনে করলাম যে আমি একটা ভিডিও করি, 4 জনও যদি দেখে, 4 জনও তো বকুনি খাবে, খেয়ে বুঝতে পারবে। এটাকে কখনো এরকম করতে নেই, এতে মানুষের কনফিডেন্স ভেঙে যায়। একদম। তোমার যারা পুরুষ সঙ্গীরা আছেন, ছেলে হোক, স্বামী হোক, বাবা হোক, কাকা হোক, তাদেরকেও তাদের পুরো গ্লোরিতে তাদেরকে প্রেজেন্ট করো সুন্দরভাবে। ওয়েল গ্রুমড মেল, তারা সুন্দর দেখতে লাগে তাদেরকে। আমাদের শ্রী রামচন্দ্র, আমাদের শ্রীকৃষ্ণ, যেই সমস্ত ছবি আমরা পুজো করি, তাদের ক্ষেত্রে ঠিক আছে, আর নিজের বাড়ির ছেলেদেরকে যেমন তেমন। এবং তারা সে কি হয়ে গেছেন দীর্ঘ, জানো তো, জেনারেশন আফটার জেনারেশন এই জিনিসটা চলতে চলতে এটা একটা এস্টাবলিশড হয়ে গেছে যে ছেলেরা ওই একটা চেক শার্ট আর একটা ট্রাউজার পরলেই ছেলেদের হয়ে গেল। বকে ফেলেছি, বন্ধু মনে করি বলেই কিন্তু বকেছি, নইলে বকতুম না। এবারে তোমাদেরকে একটা পাঞ্জাবি দেখাই। অনেক ধুতি দেখিয়েছি, এই পাঞ্জাবিটা কিন্তু দেখো, এটা হচ্ছে সিল্কের পাঞ্জাবি, এবং এই সিল্কের পাঞ্জাবিটার উপরে দিস ইজ মোডাল সিল্ক। হ্যাঁ, এবং মোডাল সিল্ক খুব ইন থিং। এটার মধ্যে একটা জংলি কাজ আছে, একটা নেচারের একটা ব্যাপার আছে, একটা জংলা কাজ আছে। আর এর মধ্যে খুব কাছ থেকে যদি দেখো, এর মধ্যে কিন্তু আরি কাজ রয়েছে। এই যে দেখো, আরি কাজ রয়েছে এবং ছোট্ট মিরর রয়েছে। আমি জানি না কতটা পরিষ্কার দেখছো, এই দেখো মিরর। হ্যাঁ, এর মধ্যে সিকুইনও রয়েছে, মিররও রয়েছে, এবং এই যে বর্ডার গুলো হাইলাইট করা হয়েছে আরি কাজ দিয়ে। এটা যখন পরে কেউ দাঁড়াবে, একটু মুভ করলেই না একটা গ্লিটারি ব্যাপার আসে, এবং সেটা পিছন দিকেও পিঠ অব্দি কিন্তু নামানো আছে সেই ওয়ার্কটা। যদি মনে হয় ধরো এর সঙ্গে আমরা ধুতি তোমাদেরকে করে দিতে পারবো, সেই ধুতিতেও ধরো একটা সাদা ধুতি ধরো বা কোড়া ধুতি, তার সঙ্গে এই রকম কাপড় দিয়ে
তার মধ্যেও আরি ওয়ার্ক, তার মধ্যেও মিরর ওয়ার্ক দিয়ে একটা সরু পাড় যাচ্ছে। সেরকম ভাবে এইটার সঙ্গে যেহেতু ওপরটা খুব ইলাবোরেট, ওপরটা জংলা, এটা সবসময় তোমরা অনেকে জানো, তবু আরেকবার বলে দিই, ওপরটা যদি খুব হেভি থাকে, ওপরটায় যদি অনেক কাজ থাকে, বটমটাকে কিপ ইট সিম্পল। আবার যদি তুমি একটা খুব ইলাবোরেট ধুতি পরতে চাও, তাহলে কিন্তু ওপরের যেটা তোমার পাঞ্জাবিটা বা কুর্তাটা, সেইটাকে একটু সিম্পল রাখো। আবার কোনো কোনো ক্ষেত্রে দুটো সিম্পল স্টোল থাকে। হ্যাঁ, আবার হয়তো দুটো, ঠিক খুব সুন্দর বললো যে দুটো সিম্পলের মধ্যে রইলো, তুমি হয়তো তার সঙ্গে একটা উত্তরীয় নিলে যেটাতে খুব হেভি ওয়ার্ক করা আছে। এরকম ভাবে নানান ভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম পাঞ্জাবির সঙ্গে যে ধুতি পরতে হবে এর কোনো মানে নেই। তুমি এর সঙ্গে চুড়ি পা পরতে পারো, পাটিয়ালা পা পরতে পারো, ধুতি প্যান্ট পরতে পারো। এর ভেতরে যে কালার গুলো আছে সেই কালার গুলো দিয়ে কিন্তু কালার যে কালার পাজামা পরতে পারো, একদম কালার পাজামা পরতে পারো। এর মধ্যে যেই কালার্স গুলো আছে, অনেকগুলো কালার আছে, দেখো এর মধ্যে একটা ইয়েলো টিন্ট আছে, একটা গ্রিন আছে, হোয়াইট আছে, রেড তো আছে, নানা রকম আছে। এবং যদি চায় কেউ আজকাল কোয়াড সেটের মতো এই জিনিসটারই পা করে পড়তে পারে, যে এইটা দিয়েই একটা পা তৈরি করে দেওয়া হলো, সেটাও সে পড়তে পারে। কাজেই অপশনস আর মেনি। সেইভাবে দেখো প্রত্যেকটা হাত টাত সব জায়গাতে ছোট্ট ছোট্ট মিরর করা রয়েছে। এই যে এইগুলো সব মিরর। এরকম একটা এই টাইপের অনেক একটা ব্ল্যাক অলরেডি আমাদের ইউএসএ তে ডিসপ্যাচ হয়ে গেছে, তোমাদের রিলে আছে খুব সম্ভবত, নইলে তোমাদের আমি সামনে থেকে দেখাতে পারতাম। এই যে এরকম পাঞ্জাবিটা, আশা করি বোঝা গেছে। পুরোটাতে কাজ। তো কখনো ছেলেদেরকে ডিসকারেজ করো না টু, বা কি বলবো, টু এক্সপেরিমেন্ট উইথ দেয়ার ক্লোথস। ছেলে শুধু না, কোনো মানুষকে ছেলে, শোনো, এই ছেলে মেয়ে এখন আর ভাল লাগে না, বড় ক্লিশে হয়ে গেছে। ছেলে মেয়ে শুনতে শুনতে না ব্যাপারটা খুব প্রিমিটিভ হয়ে যাচ্ছে। আগেকার দিনেও কিন্তু এরকম ছিল না। আগেকার দিনে অনেক জেন্ডার ফ্লুইডিটি ছিল সাজ পোশাকে, অনেক ফ্লুইডিটি ছিল, এবং ফ্লুইডিটির নামই হচ্ছে ফ্যাশন, যেগুলোকে ইজিলি পুরুষ মহিলা সবাই পরে ফেলতে পারে, ব্লেন্ড করতে পারে। পার্সোনালিটিকে যেটা অ্যাকসেন্টুয়েট করে, হোয়াট এভার ব্রিংস আউট ইউর পার্সোনালিটি ইন এ ভেরি প্লেজেন্ট ওয়ে, ইন অল ইটস গ্লোরি, সেটাই ভালো। তুমি সবকিছুই করতে পারো, হচ্ছে তুমি কিভাবে ক্যারি করছো, ক্যারি করাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার জন্য চাই কাছাকাছি মানুষের একটু সাহায্য, একটু। অনেকের ইচ্ছে আছে কিন্তু এই যে ট্রোলড হয়ে যাব, এই যে একটা বিচ্ছিরি একটা ট্রোলিং কালচার, এবং জানবে তারাই ট্রোল করে যাদের ইচ্ছে আছে কিন্তু সাহস নেই, তোমার মতো হতে চাইছে কিন্তু তোমার মতো হতে পারছে না। সেই প্রচন্ড ডিপ সিটেড ইনফিরিয়রিটি কমপ্লেক্স অলওয়েজ গিভস বার্থ টু সাচ ভিশাসনেস। বিষাক্ত, তারা পয়সনাস হয়ে যাচ্ছে, নিজেদের ভেতর টক্সিক হয়ে যাচ্ছে, তারা তখন তোমাকে ট্রোল করছে। এসেছিলাম আমরা কিছু ডিজাইন দেখাতে তোমাদেরকে, কিন্তু তার সঙ্গে খুব বকে দিয়ে গেলাম সবাইকে না, কারণ সবাই এরকম মোটেই নয়, কারণ আমাদের কাছে এত প্রশ্ন আসে, এবং এটা আমার মনে হয়েছে এটা একটা খুব একটা বার্নিং সোশ্যাল ইস্যু দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড, যেটাকে না বললে সবাই টাইট লিপড হয়ে মুখ চুপ করে বসে সেফ খেললে হবে না। পোশাকের ক্ষেত্রে কেন, সমস্ত জিনিসের ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো কোনো কালে আমাদের ছিল না, আমরা নিজেরা সেগুলোকে মাঝখানে হঠাৎ করে তুলেছি, সেই পাঁচিলটা চিলগুলো, এখন সেগুলোকে ভেঙে ফেলে আবার গো ব্যাক টু ইয়োর রুটস, যেখানে কিন্তু সেলিব্রেট করা হতো ফ্লুইডিটিকে। এই আকাশটা কিন্তু সকলের, পুরুষের মহিলার, এই ধরিত্রীয় পুরুষ এবং মহিলার সকলের, সেখানে সকলে পুরুষ মহিলা বলে না, মানুষ হিসেবে আকাশের তলায় দাঁড়ায়,
মানুষ হিসেবে জমিতে মানুষের পাশে দাঁড়াও, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে একদম অতি সহজ। কারণ আমি রিসেন্ট একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। আমার কত মাসে তো পড়ে গিয়েছিলেন, যার জন্য আমরা আর আসতে পারিনি মাঝখানে। তো আমার খতমশাইকে হাতে তুলে ধরে পায়ে জল টল দিয়ে একটু মাসাজ করে দিয়েছিলেন 4টে বাচ্চা মেয়ে। আবার কোনো ক্ষেত্রে দেখেছি আমার কোনো অসুবিধা হয়েছে, কোনো পুরুষ সহযাত্রী বা পুরুষ বন্ধু তিনি কিন্তু এগিয়ে এসেছেন। সুতরাং আমি কিন্তু পেয়েছি। এবং আমি যখন আমার হাজবেন্ড কোনো কাজে ব্যস্ত থাকেন, ফ্যাশনের পরে ঢুকছেন, আমি যখন গেছি কোরিওগ্রাফার থেকে যারা থাকেন মডেলরা, আমি কিন্তু খুব সম্মান পেয়েছি আজ পর্যন্ত। এবং তারাও খুব সেফ যখন আমি তাদেরকে দুটি পড়ি। এবং একটা জিনিস জানো, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ডিমার্কেশনটা চলে, এটা নেই একদম নেই। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি খুব উদার, এখানে সকলকে, এখানে পুরুষ, এখানে মহিলা, এখানে যারা হয়তো থার্ড জেন্ডার, আমরা কখনো থার্ড জেন্ডার ফেন্ডার বলে দেখি না। উই ডোন্ট ট্যাগ পিপল, সবাই বন্ধু, সবাই মানুষ, সবাই এই ফ্রেটার্নিটিতে আছে, সবাই কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি গড়ে উঠতো না। কাজে এই সবাই ট্যাগ করা, স্টপ ট্যাগিং পিপল। মানুষ কমোডিটি নয়, মানুষ রক্ত মাংসের। গায়ে স্টিকার চিপকিয়ে দেওয়ার অভ্যেসটা বন্ধ হওয়া উচিত। যে যেটাতে হ্যাপি তাকে সেইটাতে হ্যাপি থাকতে দাও। মনে হয় যে মানুষের পার্সোনাল ব্যাপারে না যাওয়াই ভালো একদম। যাই হোক, আজকে আর বকবো না চৈতি, অনেক বকেছি আজকে আমরা। তোমরা হয়তো অনেকে ভাবছো যে কি বাবা জামা কাপড় দেখাতে এসে বকছে, কিন্তু কিছু করার নেই, বকুনিটা দরকার। এবং এটাও বলে গেলাম মাঝে মাঝেই জামা কাপড় দেখাতে দেখাতে কিন্তু আবারও বকবো, যদি এইরকম ধরনের কথাবার্তা আরো শুনি। এগুলো খুব ইরিটেটিং এবং ভীষণ পিছিয়ে পড়া মানসিকতা। একদম 2025 বলে না, 7000 বছর আগে এটা ছিল না। কাজে আমরা 7000 বছর এগিয়েছি না, 7000 আরো 7 ওই পিছিয়ে গেছি। সেই 7000 থেকে আরো 7000 পিছিয়ে গেছি, 14000 বছর পিছনে। এটা ভাবলে লজ্জা লাগে। কাজেই প্লিজ এই ধরনের কথাবার্তা মানে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে, এক মানুষ আর মানুষকে সম্মান করবে। যাই হোক, তোমাদেরকে যে কাজগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো? তবে সবার আগে বলি, শেষ করার আগে, হাতে সময় ভীষণ কম। অলরেডি বিয়ের কাস্টমার বললো যে বিয়ের কাজ চলছে, পুজোর কাজে চলছে এবং অনেক দিন থেকে চলছে। 12 মাসে আমাদের কাজ চলে, সেটা ঠিক। বললাম জুন মাসে আমাদের প্রথম পুজোর কাজ ডিসপ্যাচ হয়ে গেছে। মানে মা জলে যান, আবার সঙ্গে কাজ হয়, এটাই কাম্য ঠাকুরের আশীর্বাদে। তাদের বিয়ের ভাবছো আমাদের থেকে কাজ করাবে, 70 যোগাযোগ করো তাড়াতাড়ি। কাজ করতে না টাইম লাগে, কারণ এগুলো সময় সাপেক্ষ কাজ। তবে আজকের মতো আমাদেরকে বিদায় দাও। অল্প ছোট্ট ভিডিও করব বলে লম্বা ভিডিও করে ফেলেছি, মন খারাপ করো না। এবং বকে দিয়েছি। আমি যে বকার খুব এন্টাইটেলড সেটা আমি মনে করি না, কিন্তু সবাইকেই বকে দেওয়া উচিত। যদি ভুল দেখা যায়, ভুলের প্রতিবাদটা করা উচিত অবশ্যই। তাহলে আজকের মতো আমাদেরকে বিদায় দাও। আবার সামনের সপ্তাহে আশা করছি, যদি এভরিথিং গোজ ওয়েল, তাহলে আবার সামনের সপ্তাহে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সেদিন আর অত বকবো না। যদি কথাবার্তা ওঠে, এর আবার যদি ট্রোলিং ফোলিং কিছু হয়, খুব বকবো, তাহলে আবার সেটাও বলে যাচ্ছি। কারণ অন্যায়ের প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আজকের মতো আসছি, নমস্কার।